আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকের গল্প উত্তম কুমার সিয়ের লেখা মধ্যরাতের আতঙ্ক। এই পৃথিবীতে এমন অসংখ্য ঘটনা ঘটে যা বুদ্ধির দ্বারা ব্যাখ্যা মেলে না। আবার এমনও বলা যায় এমন অনেক কাণ্ড ঘটে যা চোখের সামনে দেখেও মেনে নিতে অসুবিধে হয়, কিন্তু এটাই ভবিতব্য, ওটাই বাস্তব সত্যি। এমনই এক ঘটনা বা ভৌতিক কাণ্ডের গভীরে চলে যাব আমরা আজকে, যা অসমের শিলচর শহরের ঘটনা। আসাম পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার অলোক শঙ্কর দত্ত নিজের চোখে দেখা এই ঘটনার বিবরণ দিয়েছেন। ঘটনার বর্ণনা, বিবরণ, তদন্তের পরিণাম পুলিশ ফাইল থেকে সিরিজের আকারে এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। সালটা 1982। অফিসার দত্ত তখন কাছাড় পুলিশের শিলচর সিটি ইন্সপেক্টর। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের কোনো একটা রাত। ট্রাফিক বিভাগ সহ পুলিশের বহু ঝামেলা সেরে অফিসারের বাড়ি ফিরতে ফিরতে তখন প্রায় রাত 10টা বেজে গেছে। গ্যারেজে অফিসের জিপটা ঢুকিয়ে সোজা তিনি ঘরে এলেন। সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর ঘরে ফেরা। শরীরে তখন অবসাদ ছেয়ে গেছে। রাতের খাবার খেয়ে বিছানায় এলিয়ে দিলেন পরিশ্রান্ত শরীরটাকে। একে একে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। সব আলো নিভে গেছে। রাত প্রায় 1:30 ছুঁই ছুঁই। ঝনঝন করে আচমকা টেলিফোনটা বাজল। মধ্যরাত, তখন সবাই ঘুমে অচেতন। অনেকক্ষণ ধরেই বাজছে টেলিফোনটা, কিন্তু কেউ উঠল না। সেই শব্দে অফিসারের ঘুম ইতিমধ্যেই ভেঙে গেছে, কিন্তু অন্য কেউ উঠে ধরুক এমন চিন্তা তার মাথায় নেই। বেশ কিছুক্ষণ বাদে তিনি উঠে এলেন ফোনটা ধরতে। রিসিভারটা তুলেই হ্যালো করার সঙ্গে সঙ্গেই ওপাশ থেকে পাওয়া গেল একটা আওয়াজ। কেউ বলছে, স্যার, মধ্যরাতে বাধ্য হয়ে ফোন করেছি আপনাকে, বিরক্ত করলাম। সোনাই রোডে মারাত্মক একটা ঘটনা ঘটে গেছে স্যার। এটা ভৌতিক কাণ্ড না বাস্তব ঘটনা সেটা বুঝতে পারছি না। আপনার এক্ষুনি একবার আসা উচিত। ঘটনাটা কিভাবে ঘটেছে অফিসার খুঁটিয়ে খুঁটিয়ে সব জেনে নিল। তারপরে বললেন, আসছি বলেই তিনি ফোনটা রেখে দিলেন। শরীরের চরম অবসাদ, আধো ঘুমের রেশ কাটিয়ে মানসিকভাবে তাজা হয়ে উঠলেন অফিসার দত্ত। তাড়াহুড়ো করে পোশাক চাপিয়ে বেরিয়ে পড়লেন। গ্যারেজ থেকে জিপটা বের করে স্টার্টও দিলেন। ঝড়ের বেগে গাড়ি ছোটালেন শহরের ওই প্রান্তের সোনাই রোডের ঘটনাস্থলের দিকে। তখন গোটা শহরটা গভীর ঘুমে আচ্ছন্ন, পথঘাট ফাঁকা। সোনাই রোড অর্থাৎ মিজোরামগামী জাতীয় সড়ক পথ। বর্তমানে শহর বৃদ্ধি পাওয়ায় ওই এলাকা এখন জমজমাট, কিন্তু যে সময়ের ঘটনা তখন এলাকাটা বেশ ফাঁকা ছিল। দুপাশে অনেক দূরে দূরে উঁচু উঁচু বেশ কিছু বাড়িঘর দাঁড়িয়ে আছে। সোনাই রোডে কিছু দূর এগিয়ে যেতেই অফিসারের চোখে পড়ল পুলিশ কর্মীসহ সাধারণ নাগরিকের জটলা। সামনে গিয়ে তিনি জিপটা পার্কিং করে বেরিয়ে এলেন। রাত তখন 2টো বেজে গেছে। চারিদিকে ঘন অন্ধকার। সারা শহরের আলো থাকলেও এই অঞ্চলে সেটা নেই। না, লোডশেডিং নয়, ইচ্ছে করেই নাকি কেটে দিয়েছেন বিদ্যুৎ বিভাগের কর্মীরা। কিন্তু কেন কেটেছেন ইচ্ছে থাকলেও তা জানতে চাইলেন না অফিসার। অফিসার দত্তকে দেখে এগিয়ে এলেন তৎকালীন শিলচর পুলিশের ট্রাফিক ইনচার্জ। প্রয়োজনীয় কথাবার্তা সেরে নিলেন দুজনে।
অফিসার দত্ত তখন রহস্যজনক ঘটনাটি সচক্ষে প্রত্যক্ষ করার জন্য ব্যস্ত। এক পুলিশ কর্মীর হাত থেকে লম্বা 8 ব্যাটারির টর্চ নিয়ে তিনি ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলেন। গভীর অন্ধকার ঘিরে রেখেছে গোটা এলাকা। মধ্যরাতের নীরব শান্ত জাতীয় সড়কটার পাশে বিশাল একটা বাড়ি। বাড়িটা শুধু গায়ে বড় নয়, বেশ উঁচুও বটে। আসাম প্যাটার্নের 1.5 তলা বাড়ি ওটা। এছাড়া পুরো বাড়িটাই ঘিরে রেখেছে অসংখ্য গাছগাছালি। অন্ধকারে দূর থেকে বাড়িটাকে দেখেই সবার গাটা যেন ছমছম করছে। এমনিতেই এলাকাটা নির্জন, তার উপর জঙ্গলে ঘেরা। রহস্যময় বাড়িটাকে নিয়ে এলাকাবাসীদের মনে অনেক দিন থেকেই আতঙ্ক আর কৌতূহল ছিল। ভূত প্রেতাত্মা শহরাঞ্চলে বিরাজ করতে পারে না বলে সবাই জানে, তারা নাকি গ্রামাঞ্চলে থাকতে ভালোবাসে। কিন্তু সোনাই রোড অঞ্চলের বাসিন্দারা অনেকেই অকারণে বাড়িটাকে ভয় পায়। সবাই বলে ওটা নাকি ভূত বাংলো। অফিসার বাড়িটার সামনে এসে দাঁড়ালেন, সঙ্গে অন্যান্য পুলিশকর্মী ও জনাকয়েক নাগরিক। বাড়িটার ওপর টর্চের আলো ফেলে তিনি প্রথমেই দেখতে পেলেন উঁচু ঘরের চালের ঠিক ওপরে একটা জিপ গাড়ি, ঠিক তার মতোই, ঠিক তার জিপের মতো, একই রং একই চেহারা। কিন্তু এটা কি করে সম্ভব? অফিসার আঁতকে উঠলেন। দূর থেকে গাড়ির নম্বর প্লেটটা ভালো করে দেখতে পেলেন না তিনি, তবে যতটুকু স্পষ্ট দেখা গেল গাড়ির সামনের দিকে পুলিশ শব্দটা লেখা নেই। এতক্ষণে অফিসার নিশ্চিন্ত হলেন, গাড়িটা তার নয়। অনেকক্ষণ ধরে ঘরের চাল আর গাড়ির অবস্থা দেখল অফিসার। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর জিপটার ভেতর মানুষের মতো কিছু একটা পড়ে থাকতে দেখা গেল। দুহাত ছড়িয়ে তার দুপাশে রয়েছে, হেলান দেওয়া সিটের ওপরে। সব কিছু মিলে কেমন যেন একটা রহস্য দানা বাঁধতে শুরু করেছে। শুধু অফিসার নয়, সবাই অবস্থাটার প্রত্যক্ষ করছে ততক্ষণে। এক নজরে কাণ্ডটা দেখে শিউরে উঠলেন অফিসার। বললেন, এটা কি কাণ্ড? সড়কটার পাশেই প্রায় 18 থেকে 20 ফুট উঁচু বাড়িটা। সেই বাড়ির টিনের চালের ওপর জিপটা গেল কিভাবে? নিছক কোনো দুর্ঘটনা কি এমনভাবে হওয়া সম্ভব? আর যদি দুর্ঘটনাই হয়, তাহলে শুধু শুধু পথের গাড়িটা চালের ওপর চলে যাওয়াটা কি স্বাভাবিক? অফিসারের মাথায় তখন প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। রহস্যঘন একটা ভৌতিক পরিবেশের মধ্যে ডুবে রয়েছে কয়েকজন পুলিশ আর কিছু জনতা। সবাই নিশ্চুপ, চোখে মুখে ভয়ের একটা কালো ছায়া স্পষ্ট ফুটে আছে সবার মধ্যে। এই রহস্যজনক বাড়িটার কয়েকজন সদস্য তখন সড়কের ওপর দাঁড়িয়ে। এদের চেহারাও দেখতে যেন কেমন লাগলো। এদেরই একজন বিক্রম অফিসারকে বিবরণটা জানাতে গিয়ে বলল, অফিসার, আমরা ঘুমিয়েছিলাম, হঠাৎ একটা বিকট শব্দ হলো, পুরো ঘরটা কেঁপে উঠল। সঙ্গে সঙ্গেই আমাদের ঘুমটা ভেঙে গেল। মনে হলো কোনো বড় ভূমিকম্প হয়েছে, গাছপালা বোধহয় ভেঙে পড়েছে, তাই বাড়িটা কাঁপছে। আমরা চট করে বিছানা থেকে নেমে দরজা খুলে সবাই বাইরে আসি। বাড়ির মহিলারা পুরনো সংস্কার অনুযায়ী কাসর ঘণ্টা বাজাতে শুরু করেছে ততক্ষণে, কিন্তু বাইরে বেরোনোর পর আর কম্পন অনুভব করলাম না। ঠিক সেই মুহূর্তে মনে হয়েছিল সবই তো ঠিক আছে, তাহলে ঘরের মধ্যে কম্পনটা কিসের? বাড়িসুদ্ধ সবাই তখন ভয়ে আচ্ছন্ন হয়ে পড়েছে। কোনো ভৌতিক কাণ্ড নয় তো, এটাই আমরা ভেবেছিলাম। মহিলারা সবাই ঘরে চলে গেলেও বিক্রম যায়নি। আলো চলে গেছে সঙ্গে সঙ্গেই, তাই টর্চ একটা নিয়ে শব্দ ওর কম্পনের সূত্র খুঁজে বেড়াচ্ছিল বিক্রম। গেট খুলে সে তখন সড়কে।
তখনই তার চোখে পড়ে চালের ওপর জিপ গাড়িটা। সঙ্গে সঙ্গেই বিক্রম ফোন করে থানায় খবরটা জানায়। বিক্রমের বয়ান শুনে অফিসার রহস্যের আরও গভীরে ঢুকে গেলেন, কিন্তু কিছুই বুঝে উঠতে পারলেন না। অফিসারের কৌতূহল দেখে দাঁড়িয়ে থাকা জনতার অনেকেই তখন নিজ নিজ অনুমান প্রকাশ করতে লাগলো। কেউ বলল, জিপটা হয়তো আকাশ থেকেই পড়েছে। একজন বলল, সে কী করে হয়, সড়কের জিপ আকাশে উঠতে যাবে কেন? তর্কের খাতিরে বুদ্ধিমান অন্য কেউ বলল, হয়তোবা কোনো এরোপ্লেন থেকে গাড়িটা পড়ে যাচ্ছিল, বুঝেছ, সেজন্য ওখানে আটকে গেছে। রহস্যের ঘোড়াটোপে বন্দি অনেকেই তখন অনর্থক অবাস্তব নানা মন্তব্য করে যাচ্ছিল, কিন্তু মধ্যরাতে বাড়ির সুউচ্চ চালের ওপর সত্যিকারে একটা গাড়ি কিভাবে এলো সেটা কিন্তু বুঝে উঠতে পারল না কেউই। এভাবেই ভৌতিক আর রহস্যময় পরিবেশের মধ্যে এগিয়ে যেতে থাকলো সময়। রাত তখন 3টে বেজে গেছে। স্থানীয় যে 2-4জন এতক্ষণ ঘটনাস্থলে সাহস দেখাচ্ছিল, তারাও ধীরে ধীরে গা ঢাকা দিচ্ছে। রহস্যজনক অবস্থার ঘোর কাটতে আরও কিছু তো করতেই হবে। অফিসার তখন 2জন সেপাইকে চালের ওপর ওঠার নির্দেশ দিল, কিন্তু কথাটা শুনেই সেপাইরা দায়িত্ব পালন করা বাদ দিয়ে ঠকঠক করে কাঁপতে শুরু করেছে। ওদের মধ্যে একজন বলল, স্যার স্যার সকালে দেখলে হয় না, এখন এভাবে থাক। কিন্তু অফিসারের এতে সায় নেই, বললেন, ইটস মাই অর্ডার। তখন বাধ্য হয়ে ভয়ার্ত কনস্টেবল 2জন একে অপরের হাত ধরে রাম নাম জপ করতে করতে এগিয়ে গেল ঘরটার কাছে। একটা লম্বা সুপারি গাছ দেখে সেটাতে তারা চড়তে শুরু করলো। প্রথমে যে সেপাইটা চালের কাছাকাছি উঠেছে সে হঠাৎ গাছে বসেই চিৎকার করে উঠল, স্যার স্যার! অফিসার নিচের দিকটায় এগিয়ে গেলেন, বললেন, কি ব্যাপার? সেপাই বলল, এটা যে পুলিশের জিপ স্যার, আর স্যার গাড়ির ভেতর একটা মানুষ পড়ে আছে। অফিসার তাদের চালের ওপরে উঠতে বলল, কাছে এগিয়ে যাও, ভেতরে ভালো করে দেখো যে আছে সে কে। সেপাইটি আরেকটু কাছে গিয়ে বলল, স্যার ভেতরে যে আছে সে পুলিশের কেউ নয়, সাধারণ পোশাকের কোনো মানুষ হবে। অফিসার দত্ত বুঝলেন রাতের অন্ধকারেই এই রহস্যের জট তাকে খুলতে হবে। তাই অফিসার রায়কে ঘটনাস্থল সামলানোর দায়িত্বে রেখে সামনের সূত্র খোঁজার জন্য সড়ক ধরে এগিয়ে গেলেন। সোনাই রোডের ওপর দিয়ে নাক বরাবর হাঁটছেন অফিসার। কিছু দূর যাওয়ার পরই তিনি দেখতে পেলেন সড়কের দুধারে বেশ কিছু টেলিফোনের খুঁটি ভেঙে পড়ে আছে। 2-1টা বিদ্যুতের খুঁটিও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাঁকা হয়ে পড়ে আছে। অফিসার আরও খানিকটা এগিয়ে গেলেন। জাতীয় সড়কের পাশেই রয়েছে পেট্রোল পাম্প। অফিসার এতক্ষণ ধরে কাউকে না পেয়ে সোজা পেট্রোল পাম্পেই ঢুকে পড়লেন। সামনেই দাঁড়িয়ে একজন নৈশ চৌকিদার। অফিসার তাকে ডেকে জিজ্ঞেস করল, আচ্ছা এদিকে কি কিছু ঘটেছে? জবাবে চৌকিদার বলল, অনেক আগে পুলিশের একটা জিপ এসেছিল, পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা এক লরি চালককে গ্রেপ্তার করে নিয়ে গেছে। হয়তো কিছু হয়েছে, কিন্তু তারপর আর কিছু জানি না। পেট্রোল পাম্পের ভেতরে একটা কোণায় বড় একটা মাল বোঝাই লরিকে দেখতে পেলেন অফিসার। সামনে দাঁড়িয়ে রয়েছে লরিটির অন্য এক কর্মী। অফিসার তার কাছে যেতেই জানা গেল চালককে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু কর্মীটি বলতে পারল না পুলিশ ইন্সপেক্টরের নাম। লরিটি এসেছে আইজল থেকে, যাবে বাংলাদেশ সীমান্তবর্তী জেলা উপত্যকার করিমগঞ্জ শহরে। রাত 11:30 নাগাদ যখন লরিটা পেট্রোল পাম্পে এসে ঢোকে, তখন এতে বেশ কয়েকজন যাত্রীও ছিল যারা আইজল থেকে এসেছিল। মালবাহী লরি মালের সঙ্গে যাত্রী নিয়ে এসেছে, এটা তো একটা অপরাধ। পুলিশ
পেট্রোলিংয়ের একটা গাড়ি তখন পাম্পে এসে হাতে নাতে লরি চালককে ধরে ফেলে। শুরু হয় দর হাঁকাহাঁকি, কথা কাটাকাটি। পুলিশ কর্মীটির সঙ্গে লরি চালকের কথার মিল না হওয়ায় থানার উদ্দেশ্যে তাকে তুলে নিয়ে গেছে জিপে। সেই থেকে লরির এই কর্মীটি এখানেই নাকি দাঁড়িয়ে আছে। অফিসার দত্ত একসঙ্গে এতগুলো কথা শুনে চিন্তায় পড়লেন। ঘটনাগুলো আলাদা না একটার সঙ্গে একটার মিল আছে বুঝতে পারলেন না। পরবর্তী পদক্ষেপে বা তিনি কী নেবেন সেটাই তিনি ভাবছেন। ঠিক সেই সময় তার মাথাতে একটা বুদ্ধি এলো। তিনি লরির কর্মীটিকে সঙ্গে নিয়ে ভৌতিক ঘটনাস্থলের দিকে ফিরে গেলেন। এদিকে এতক্ষণ ধরে অফিসার নেই, কিন্তু মিস্টার রায়ের নেতৃত্বে ভৌতিক পরিবেশ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। রহস্যের জট খুলছে ক্রমশ। সেই টিনের চালের ওপরে যে জিপটি ছিল তার ভেতর থেকে মানুষটিকে উদ্ধার করা হয়েছে, সেও আরেক কাণ্ড। সিপাহী দুজন চালে ওঠার পর জিপটির গায়ে হাত দিয়ে প্রথমে বুঝে নিতে চায় যে সেটা বাস্তব না ভৌতিক। প্রচণ্ড ভয়ের মধ্যেই ইষ্টনাম তারা জপ করছিল। তারা জিপের ভেতর স্টিয়ারিংয়ের সামনে বসা মানুষটাকে প্রথমে ছুঁয়ে দেখে, তারপর বুঝতে পারে যে ওটা রক্তমাংসের মানুষ, কোনো প্রেতাত্মা নয়। তারা জানে ভূতের কাণ্ড চোখে দেখা গেলেও বাস্তবে কিছুই ঠিক থাকে না, কিন্তু এটা ভৌতিক কাণ্ড নয়, 100% বাস্তব। দুজনেই দেখতে পেল জিপের ভেতরের লোকটা এলিয়ে পড়েছে। নাড়ি টিপে তারা দেখল লোকটা বেঁচে নেই, মাথায় ক্ষতের চিহ্ন, রক্ত গড়িয়ে নামছে শরীর বেয়ে। সিপাহী দুজন হাতে হাত ধরে লোকটাকে গাড়ির বাইরে বের করে আনে এবং দড়ি দিয়ে বেঁধে মৃতদেহটিকে নামিয়ে আনে নিচে। অন্যান্য পুলিশ কর্মীরা সেটা তখন নিচের থেকে ধরে নেয়। সিপাহীরাও তারপর নেমে আসে ওপর থেকে। ততক্ষণে মিস্টার দত্ত লরির অন্য কর্মীটিকে নিয়ে সেখানে উপস্থিত। কর্মীটি মৃতদেহ দেখে বলে এটা নাকি তার গাড়ির চালক নিজামুদ্দিন। পুলিশ নিজাম ভাইকে মেরে ফেলেছে বলে লোকটা কান্না জুড়ে দেয়। অফিসার তাকে বুঝিয়ে আশ্বস্ত করেন এবং ব্যাপারটা তাকে ভালো করে বুঝিয়ে দেন। ততক্ষণে ভোর হয়ে গেছে। অন্ধকারের ঘোর দ্রুত কেটে গেছে। ভোরের আবছা আলোয় ভৌতিক পরিবেশটাও সম্পূর্ণ কেটে গেছে, ফলে ঘটনাস্থল পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এমন রহস্যজনক কাণ্ড কিভাবে ঘটল তা বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করা যায় না। অন্য কেউ ব্যাপারটা না বুঝলেও অফিসার দত্ত নিশ্চিত হয়েছিলেন মারাত্মক পথ দুর্ঘটনার ব্যাপারে। তবে এ ধরনের দুর্ঘটনা তার পরবর্তী অবস্থা প্রত্যক্ষ করার ভাগ্য অনেকের জীবনেই হয় না, কারণ সড়ক দুর্ঘটনা মানেই তো গাড়ি পাল্টে যাওয়া বা খাদে পড়া নয়। কিন্তু এখানে ঘটেছে বীভৎসতম বিরল দুর্ঘটনা। সড়ক থেকে 18 থেকে 20 ফুট উঁচু বাড়ির চালের ওপর সড়কের জিপটা উঠে গেছে, যার ভেতরে বসেই প্রাণ হারিয়েছিল অভাগা লরি চালক। কিন্তু ছিটকে বাইরে কোথাও পড়েনি, এটাই ভাবতে অবাক লাগছে। সকাল হতে হতেই অদ্ভুত এই দুর্ঘটনার প্রকৃত চেহারা দেখতে মানুষের ভিড় বাড়তে থাকে। অফিসার ঘটনাস্থল থেকে ফিরে বাড়ি গেলেন না। থানায় খোঁজ নিলেন পুলিশের এই দুর্ঘটনাগ্রস্ত জিপটির চালককে। ডিউটি চার্টে নাম পাওয়া গেল এক কনস্টেবলের। সেই ছিল চালক, সঙ্গে অন্যান্য পুলিশ কর্মী। তাদের জরুরি ভিত্তিতে ডেকে পাঠানো হলো। সেই পুলিশ কর্মীরাই জানালো রহস্যজনক এই ঘটনার মূল কারণ। পেট্রোল পাম্প থেকে যাত্রী উঠানোর অপরাধে লরি চালক নিজামকে নিয়ে পুলিশ কর্মীরা ফিরছিল থানায়। জিপের সামনের সিটে নিজামকে বসিয়ে দুজন সেপাই পেছনে বসেছিল। শুনশান রাস্তা। ঝড়ের গতিতে পুলিশের জিপটি থানার অভিমুখে যাচ্ছিল। নিজাম জিপে বসেই চালকের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। সে জিপের মধ্যেই আসনে বসে দুদিকের দুই সিপাইকে ঠেলা ঠেলি গুতাগুতি করতে শুরু করে। রাগের মাথায় সিপাইরাও ছেড়ে দেয়নি, চোখে মুখে তার 2-4 ঘা লাঠি চালিয়ে দেয়। এতেই রেগে লাল হয়ে যায় নিজাম।
হঠাৎ করেই গাড়ির গতি তীব্র হয়ে যায়। নিজাম তখন ফের চালকের সঙ্গে বাঁদরামো শুরু করে। এবার স্টিয়ারিং ধরে এদিক ওদিক টানতে থাকে, ফলে গাড়িটাও সড়কের দুপাশে দিয়ে এঁকে বেঁকে চলতে শুরু করে। তখনই পথের ধারে টেলিফোন আর বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগে। নির্দিষ্ট স্থানটিতে আসার পর ভুলবশত হয়তো নিজাম গাড়ির ব্রেকের মধ্যে জোরে চাপ দেয়, হয়তো বা ইচ্ছে করেই। গাড়ির গতি দ্রুত থাকার সঙ্গে সঙ্গে জিপটি লাফিয়ে ওঠে, ছিটকে পড়ে যায় চালকসহ অপর সিপাহীরা। গাড়িটা সোজা সেই বাড়িটার চালের ওপর গিয়ে বিকট শব্দে আটকে যায়। মধ্যে বসে থাকা নিজাম তখন বের হতে পারেনি। জিপটি চালের ওপর আছড়ে পড়ার সময় স্টিয়ারিংয়ের ওপর ধাক্কা লেগে নিজামের বুকের হাড় ভেঙে যায়, মাথায় আঘাত লাগে, সঙ্গে সঙ্গেই তার জীবনদীপ নিভে যায়। সমস্ত পুলিশ কর্মীরাই অল্প বিস্তর আহত হন। ঘটনার পরদিন লরি চালক নিজামুদ্দিনের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে সর্বত্রই উত্তেজনার সৃষ্টি হয়। আসরে নামে খোদ লরি চালক ইউনিয়ন, তারাই পুলিশের বিরুদ্ধে মামলা করে। সেই অনুযায়ী অফিসার দুর্ঘটনার সঙ্গে জড়িত সিপাহীদের গ্রেপ্তার করেন, কিন্তু আদালত থেকে তারা রেহাই পায়, কারণ এটা খুন নয়, নিছক দুর্ঘটনা। এভাবেই একটা রহস্যজনক ভৌতিক ঘটনা সম্পূর্ণ রহস্য উদ্ঘাটিত হয়ে শেষ পর্যন্ত তা দুর্ঘটনায় পরিণত হয়। ঘটনাটি যদি কোনো গ্রামে ঘটতো, হয়তো লোকে সেটাকে ভৌতিক বলেই চালিয়ে দিত, কিন্তু ঘটনাটার শহরে ঘটায় তার সত্যতা টিকে রইল।